আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমদ। আমার বাসা হচ্ছে নিতেশ্বর মোকাম বাজার, মৌলভীবাজার সদরের আওতাধীন 12 নং গ্যাসনগর ইউনিয়ন। আমি বর্তমানে পড়াশোনা করছি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে। অনার্স প্রথম বর্ষে আছি। সাংগঠনিকের ক্ষেত্রে 12 নং গ্যাসনগর ইউনিয়ন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাথে আছি। 12 নং গ্যাসনগর ইউনিয়নের প্রশিক্ষণ সম্পাদক হিসেবে কাজ করছি, আর 8 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি সাংগঠনিকের ক্ষেত্রে। পড়াশোনা করছি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে। অনার্স প্রথম বর্ষে আছি বর্তমানে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজার গত 4 আগস্ট আহত শিক্ষার্থী আরিফ আহমদ রেনিয়া আপনাদের সামনে যুক্ত হলাম। আমরা শুনব আরিফের এই আন্দোলনে যাওয়া থেকে শুরু করে আগামী দিনের কি বাংলাদেশ প্রত্যাশা, তার কি চাচ্ছেন, কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে গত জুলাই মাসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, শেষ পর্যন্ত সেটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5 আগস্ট তৎকালীন ক্ষমতাসীন সরকারের পতন ঘটে এবং সেই আন্দোলনে শত শত শিক্ষার্থী নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন কয়েক হাজার। তারই মধ্যে একজন মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র আরিফ আহমদ, যিনি মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গ্যাসনগর ইউনিয়নের নিতেশ্বর মোকামবাজার এলাকার সেই আরিফ। তো আমরা আরিফের সাথে আজকে কথা বলবো, জানবো এবং তার চিন্তাভাবনা আপনাদেরকে জানাবো। আমরা চলে যাব আরিফের কাছে। আমরা প্রথমেই জানতে চাইব যে যেই কোটা আন্দোলনটি শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই আন্দোলনটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। তো মৌলভীবাজারে আমরা প্রথম কিন্তু তেমন একটা আন্দোলনের দেখিনি, যদিও আন্দোলন চলছিল, কিন্তু মৌলভীবাজারের শুরু থেকেই আন্দোলন ছিল, এত জোরালোভাবে হয়তো ছিল না। তো গত 4 আগস্ট কিন্তু মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনতা, সবাই কিন্তু নেমে এসেছিল। তো আমরা সেই দিনের আমরা যেই গল্প আমরা শুনতে চাইব, এই আন্দোলনে কিভাবে সম্পৃক্ততা এবং এই আন্দোলনে যাওয়ার পরের ঘটনাগুলো সম্পর্কে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলুন। মূলত কোটা আন্দোলন যেটা শুরু হয়েছিল বাংলাদেশে প্রথমে, আর সোশ্যাল মিডিয়ার যুগ এখন। আমি উদ্বুদ্ধ হয়েছিলাম এই আন্দোলনে আসলে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে অনেক ভিডিও আসতো, অনেক লাইভ ভিডিও দেখেছি। তারপর অনেক ফ্রেন্ড সার্কেল ঢাকায় অবস্থানরত কোটা আন্দোলনে ছিল, তারা ফোন দিয়ে আমাকে বলতো যে এইভাবে এরকম এরকম আন্দোলন হচ্ছে। ওইখান থেকে উদ্বুদ্ধ হওয়া। আর যখন দেখলাম যে আসলে না, এক পর্যায়ে আমারই সাথে আমার সহপাঠী, আমার ভাই, ওরা এক পর্যায়ে মানে শহীদ হয়ে যাচ্ছে, ওদেরকে ওপেনলি মানে গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তখন আমার নিজের মধ্যে একটা আফসোস থাকলো, হায়রে আমার ভাইয়ের জন্য আমি কি করলাম। আমার এই আন্দোলনে অবস্থান নেওয়া জরুরি মনে হয়েছিল তখন। আর ওইখান থেকেই আমার আন্দোলনের যাওয়ার ইচ্ছে পোষণ হয়, আর আমি আন্দোলনে যাই। এবং মৌলভীবাজার 4 আগস্ট এর আগেও আন্দোলন হয়েছে, হয়তোবা কাজের জন্য বা কোনো একটা চাপের কারণে আমি যেতে পারি নাই, এটা আফসোস ছিল। কিন্তু যখন দেখি 4 আগস্ট জনসাধারণ, সর্বস্তরের জনসাধারণ যখন 4 আগস্ট মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেয়, তখন আমারও একটা ইচ্ছে হয় যে আসলে এই আন্দোলনে যাওয়া আমার জন্য জরুরি, আর এটা আমার দায়িত্ব। একজন ছাত্র হিসেবে এই আন্দোলনে যোগ দেওয়া আমার জন্য দায়িত্ব ছিল, তাই আমি এই আন্দোলনে যোগ দিয়েছিলাম। আরিফ আহমদ এখনও কিন্তু সেই 4 তারিখের সেই যে আক্রমণের ক্ষত বেয়ে বেড়াচ্ছেন এখনও, এবং চিকিৎসা চলতেছে। আজকেও থেরাপি দিয়ে এসেছেন এবং আজকে 4 তারিখের পর থেকে যদিও একটি নতুন বাংলাদেশ, কিন্তু এই নতুন বাংলাদেশে এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে হাঁটার সামর্থ্য হয়নি এই আরিফের। তো আসলে আরিফের চিকিৎসা সম্পর্কে আমরা জানতে চাইব যে ক্ষত এবং চিকিৎসাটা আসলে কিভাবে চলছে এবং এখন কি পর্যায়ে আছে। আন্দোলনের দিন যখন আমি আহত হই, তখন থেকে যদি বলি তাহলে আমাকে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। ওইখানে আমাকে সাধারণ যে চিকিৎসাটা, মাথা ফেটে যাওয়ার কারণে ওইখানে সেলাই বা সাধারণ যে চিকিৎসাগুলো, ওইগুলা মৌলভীবাজার সদর হাসপাতালে দেওয়ার পরে আমাকে বাসায় নিয়ে আসা হয়। যতটুকু আমার পরিবার থেকে আমার জানা হয়েছে, তো আমাকে বাসায় নিয়ে আসার পর থেকে এখন অবধি আমার প্রাইভেটে চিকিৎসা চলছে, এখনও চলছে। পায়ের সমস্যার জন্য ভুগছি, এই পায়ের সমস্যা এখন অবধি রয়ে গেছে। আর মোটামুটি
বলা যায় যে হাঁটা চলা আসলে নাই, মোটামুটি একদম চলাচলের মতো অবস্থা আছে আর কি এখন। ধন্যবাদ। আমরা এখন জানতে চাইব আসলে আন্দোলনের সম্পৃক্ততায় অনেকে কিন্তু আমরা দেখেছিলাম যে পরিবার থেকে পালিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, বা অনেক দিক দিয়ে পরিবারের চাপ ছিল, অনেকে হয়তো অংশগ্রহণ ও ইচ্ছা থাকার পরে অংশগ্রহণ করতে পারেনি। তো সেই দিক দিয়ে আমরা জানতে চাইব যে আপনার পরিবার থেকে আসলে কতটা সাপোর্ট ছিল এই আন্দোলনে? আমি আমার পরিবারের কথা বলতে গেলে আমার পরিবার আমাকে ফুল সাপোর্ট করেছে। আমার পরিবার আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে, হয়তোবা আমার সহপাঠীরা বা আমার সাথে যারা আন্দোলনে ছিল তারা হয়তোবা ততটুকু সাপোর্ট পায়নি। আমার পরিবার আমাকে ফুললি সাপোর্ট দিয়েছে। ইভেন বেশি আমি আব্বুর কাছে সাপোর্ট পেয়েছি। আব্বু আমাকে এমনও বলতো, যদি হয়তোবা সুযোগ হইতো বা আন্দোলনের দিনও আব্বু আমাকে এভাবে বলেছিল, যদি কোনো ঝামেলা হয় বা যদি দেখো যে বিপদ আসতেছে তখন আমাদেরকে ফোন দিয়ে জানাও, আমরাও যাব। মানে আমার পরিবার থেকে যারা ছিল, যাদের সামর্থ্য আছে তারাও এই আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত এটা সম্ভব হয়নি। আমিও জানাতে পারিনি যে আসলে মৌলভীবাজারের কি অবস্থা। তখন শুরুর দিকে আমি আহত হয়ে যাই, যার কারণে আর আমার পরিবার থেকে এই আন্দোলনে যোগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু ওনাদের খুব একটা আফসোস ছিল যে আসলে এইরকম যদি জানা হইতো ওনাদের, তাহলে ওনারাও কিন্তু আমার সাথে থাকতেন। এই দিক দিয়ে আন্দোলনের ক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি। আমরা এখন যে বিষয়টি জানতে চাইব যে আন্দোলন যে রক্তক্ষয়, এই সবগুলোর মাধ্যমে আন্দোলনের সফলতা, শেষ পর্যন্ত আন্দোলনটি সফল হয়েছিল। তবে যেই বাংলাদেশের জন্য আন্দোলন হচ্ছে, তো সেই বাংলাদেশ আসলে কি বাংলাদেশ প্রত্যাশা, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যাশা কী ছিল, এবং আপনার প্রত্যাশা সম্পর্কে আমরা জানতে চাইব যে কোন ধরনের বাংলাদেশ আপনি চাচ্ছেন, যে আগামীর বাংলাদেশ কীরকম হবে? আসলে আমরা বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেছিলাম। আর যে বাংলাদেশের জন্য আন্দোলন করেছিলাম সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। আমরা চাই না এই বাংলাদেশে কোনো বৈষম্য থাক। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না। আমরা এই 5 আগস্টের আগেও অনেকবার দেখেছি, অনেক ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে গেলে ঘুষ দিতে হচ্ছে। বিশেষ করে রাস্তায় যদি বের হই গাড়ি নিয়ে, তখন ওইখানে দেখা যাচ্ছে যে আসলে আইনের বিরুদ্ধে গিয়ে তাদেরকেও কিন্তু ঘুষ দিতে হয়েছে আমাদের। আমি নিজেও এরকম অনেক, মানে ওই দুর্নীতির পক্ষে পড়ে গেছিলাম, তাদের মধ্যেই পড়ে গেছিলাম অনেকবার। হ্যাঁ, অনেকবার হয়েছে এরকম। আর আমরা চাই না যে এই দুর্নীতি থাক বাংলাদেশে, যাতে সবাই যে অধিকার নিয়ে বাংলাদেশে আছে ওই অধিকারটা যাতে সবাই পাক। আমরা যেই জন্য আন্দোলন করেছি, যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ওই বৈষম্য যাতে বাংলাদেশে আর না প্রতিষ্ঠিত হয়। আমরা যেই আন্দোলন করেছি, যার জন্য আন্দোলন করেছি, সেটা যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে। বাংলাদেশের মানুষগুলো যাতে মুখ খুলে কথা বলতে পারে। আমরা এই আন্দোলনের আগ পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারি নাই, এটা আমাদের দুঃখ ছিল। আমরা মুখ ফুটে কথা বলতে পারি নাই, বিভিন্ন ক্ষেত্রে কথা বলতে পারি নাই। তো আমরা চাই যে আমরা মুখ ফুটে কথা বলতে চাই। আমাদের যে মনের একটা ভাব আছে, আমাদের যে একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ওইটা যাতে পূরণ হয়। হ্যাঁ, যাতে আমাদের কথাগুলো, সাধারণ মানুষদের কথাগুলো আরেকজনে শুনে। আমরা এমন একটা বাংলাদেশে ছিলাম যে আমরা মুখ ফুটে কথা বলতে পারি নাই, সাধারণ মানুষগুলোর যে কষ্ট ওইগুলা কেউ কেউ শেয়ার করতে পারে নাই। এরকম অনেক মানুষের সামনে আমি গিয়েছিলাম যাদের কথা তারা শেয়ার করতে পারে নাই। আমরা চাই যে তাদের কথাও তারা শেয়ার করুক, তারাও যাতে বাংলাদেশের উন্নত করার চেষ্টা করতে পারে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই যাতে করে বাংলাদেশে দুর্নীতিমুক্ত থাকে, এখানে যাতে কোনো দুর্নীতির ছায়া না থাকে, দুর্নীতি সরে যাক, এরকম আমরা একটা বাংলাদেশ চাই। এটাই আমার প্রত্যাশা। আমরা কিছু বিষয় লক্ষ্য করছি যে এই গত 5 আগস্টের পর থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে শিক্ষক যারা আছেন তাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা অনেকটা আক্রোশ ঢেলে দিচ্ছেন, বা অনেক শিক্ষক কিন্তু পদত্যাগ করছেন। তো আসলে সে, এবং গতকালকে আমরা একটা বিষয় দেখেছিলাম যেটা হয়তো সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন হাসানাত আবদুল্লাহ, যিনি বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন, যে সম্ভবত ঢাকা মেডিকেল কলেজে একটি ঘটনা ঘটেছিল যে একটি রুগী হয়তো এই আন্দোলনে আহত একজন রুগী এইরকম একটা কিছু মারা যাওয়ার পরে কিন্তু ডাক্তারদের উপর আক্রমণ হয়েছিল। আসলে এইগুলা বিষয়ে আমরা জানতে চাইব, এইগুলা কতটুকু সমর্থনযোগ্য? না, এটা আমি আশা করি না। এটা আমাদের বাইরে যাওয়ার আগে আমি আমাদের মৌলভীবাজারের কথা বলতে চাই।
আন্দোলনের পরেও আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমার ফ্রেন্ড সার্কেল, আমার সহপাঠী, আমার সহযোদ্ধা যারা ছিলেন তাদের কাছ থেকে আমি শুনেছি আমাদের মৌলভীবাজারেও এরকম একটা ঘটনা ছিল। একজন ডাক্তার এরকম আমাদের আহত যে শিক্ষার্থীগুলো ছিল তাদেরকে চিকিৎসা দেয়নি, বরং সরকারের পক্ষ থেকে যে একটা কথা আসছিল এরা রাজাকার, ওই রাজাকার বলেই আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক সহযোদ্ধারা আমাকে বলেছেন যে আসলে আমি তো শুরুর দিকে আহত হয়ে চলে আসছি, তো আমার পরে যারা আহত হয়েছেন তারা কিন্তু একজন ডাক্তারের কাছ থেকে ওনারা যে চিকিৎসাটা, সাধারণ যে চিকিৎসাটা ওইটা পায়নি আমাদের মৌলভীবাজারে এইটা। তো ওই ডাক্তারের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এখন এটা আইন দেখবে, আমরা আইনের আওতায় গিয়েছি, ওদের নামে মামলা হয়েছে, এখন ওইটা আইন দেখবে। ওই ডাক্তারের নামে আমরা অ্যাকশন নিয়েছি আর কি। এখন যেগুলা ঘটে যে স্কুল কলেজের শিক্ষকগুলোর বিরুদ্ধে, এটা কতটা সমর্থনযোগ্য? এখন বর্তমানে যেগুলা দেখতেছি, বিভিন্ন কলেজ বা স্কুল মাদ্রাসা শিক্ষক তারা পদত্যাগ করছেন, তারা হয়তোবা কোনো না কোনোভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন, ছাত্রদের পক্ষে ছিলেন না। আমার কানে এখনো অনেকগুলো কথা আছে যেগুলা এইরকম ছিল যে আমার কলেজ থেকে মানা করা হয়েছে, কলেজের মেইন গ্রুপে পোস্ট করা হয়েছে যে কলেজের কোনো ছাত্র আন্দোলনে যোগ দিতে পারবে না। ইভেন আমি যখন মামলা দায়ের করি তখন একজন পুলিশও আমাকে বলেছিল যে এই জায়গা থেকে, আমি নাম উল্লেখ করি না, যে এই জায়গা থেকে বলা হয়েছে যে তাদের কোনো ছাত্র থাকবে না। মানে ওই জায়গার প্রধান শিক্ষক ওনাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন যে আমাদের কোনো ছাত্র এই আন্দোলনে থাকবে না। এর মানে কি? এর মানে কিন্তু তারা সরকারের পক্ষে ছিল, তারা সরকারের পক্ষ থেকে কাজ করেছিল এবং আমাদের ছাত্রদের বিরুদ্ধে গিয়ে অনেক, ঢাকার দিকে যদি যাই দেখা যায় যে অনেক শিক্ষক হল যারা ছিলেন ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন। তাদের জন্য আমরা ঠিকমতো অনেক ছাত্রদেরকে দেখেছি যে তারা ঠিকমতো চিকিৎসাও পায়নি, তারপরে বন্দি অবস্থায় ছিল, অনেক অনেক ক্যাম্পাস বন্ধ অবস্থায় ছিল তাদের শিক্ষকের কারণে আন্দোলনে যেতে পারে নাই, আন্দোলন করতে পারে নাই। তা আমি মনে করি ঠিক আছে, কিন্তু বেশি করা আসলে ঠিক না। ওনারাই তো আমাদের শিক্ষা, ওনারাই আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, একসময় ছিল ওনাদের কাছ থেকে আমরা পাঠদান নিয়েছি। তো আমার মনে হয় আসলে বেশি করাটা ঠিক হবে না, কিন্তু করাটা উচিত। কিছু শিক্ষক যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হচ্ছে এখন, এটা ঠিক, আমি সাপোর্ট করব এটাকে। তবে একটু যাতে দেখে নেওয়া হয়, যাতে শিক্ষক যারা ছিলেন তাদেরকে যাতে অসম্মানী করা না হয়। তারা তো শিক্ষক, হ্যাঁ, তাদের যাতে অসম্মানী না করা হয়। ওনাদের কাছ থেকে আমরা পাঠদান নিয়েছি, ওনাদের কাছ থেকে আমাদের শিক্ষা, এবং ওনাদের যে শিক্ষাটা ওইটা কিন্তু মিথ্যে নয়। ওনারা যদিও আমাদের বিপক্ষে ছিলেন, কিন্তু ওনাদের যে শিক্ষাটা দিয়েছেন ওনারা, এটা কিন্তু আমাদের বিপক্ষে না। আমাদের শিক্ষাটা ঠিক ঠিক ছিল, আমরা ওনাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি। এখন বর্তমানে বাংলাদেশে আইন আছে, সেনাবাহিনী আছে। আমার মনে হয় এইটা যদি তাদের কাছে দেয়া হয় তারা হয়তো বা দেখলে ভালো হবে। আমাদের ছাত্রদের কাছে এটা না থাকাই মনে হয় এটা ভালো, কারণ ছাত্ররা এখানে যদি এরকম যদি শিক্ষকের সাথে যে আমি গত সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন দেখেছি ছাত্ররা যেভাবে শিক্ষকদের সাথে যে মানে যেই আচরণগুলো করতেছে, আসলে আমার নিজের কাছে একটা কিরকম লাগে যে আসলে একজন শিক্ষকের সাথে এরকম আচরণ হওয়াটা ঠিক না। এটা আমি যেটা মনে করি, এটা আইনের উপর তুলে দেওয়া বেটার হবে, আমার এটা মনে হয়। ধন্যবাদ। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো যেই আসলে কোটা আন্দোলন থেকে শেষ পর্যন্ত যেটি এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং এই দেশের ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু বিগত সরকারের পতন ঘটেছিল এবং নতুন একটি বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কিন্তু সবাইকে একসাথে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। এবং এখন অনেক কিছুই ঘটছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারাও কিন্তু এই ব্যাপারে সোচ্চার হচ্ছেন এবং বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন বিবৃতি দিচ্ছেন এবং সতর্ক করছেন যাতে যেই বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল এবং যে আন্দোলনের এই সফলতা কিন্তু ব্যর্থতায় পরিণত হবে যদি এটার আবার অপব্যবহার হয় বা পূর্বের যে পরিস্থিতি বাংলাদেশে ছিল সেটি যদি আবারও ফিরে আসে। তো আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন বাংলাদেশ নতুনভাবে দুর্নীতিমুক্ত একটি সুন্দর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সৃষ্টি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।